রিকশাওয়ালার সাথে ভাড়া নিয়ে কথা কাটি এক পর্যায়ে গাড়ির পাশে থেকে হাত বাড়িয়ে 20 টাকার একটি নোট ধরিয়ে দেয় রিকশাওয়ালার হাতে। কিছু বলার পূর্বে রিকশাওয়ালা রিকশা টান দিয়ে চলে যায়। পিছন ঘুরতেই নজরে আসে অচেনা একটি লোক। দেখতে শুনতে মাশাআল্লাহ। প্রথম পর্যায়ে ক্রাশ নামক পানি খেয়ে নিলেও পরবর্তীতে কিছুর মাথায় আসতে তেতে উঠে মিহি। নাকের ওপরে থাকা চশমাটা এক আঙ্গুলে ঠেলে বলে, আপনি ওনাকে টাকা কেন দিলেন? তো কি 20 টাকার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবেন ক্লাস বাদে? তো কি 20 টাকা কি টাকা না? উনি যখন আমাকে নিয়ে এলো তখন আমি ভাড়া জিজ্ঞেস করেছি। উনি বলে আপনি যা দেওয়ার দিয়ে। তো আমি এখানে এসে ওনাকে 30 টাকা দিতেই উনি ঝামেলা শুরু করছে। এখন আপনি বলুন আমার কি দোষ? উনি যদি তখনই বলতো 50 টাকা তাহলে তো এত ঝামেলা হতো না। তাছাড়া আমার কাছে খুচরা কোনো টাকাও নেই যে দেব। কলেজ ড্রেস পরিহিত রমণীকে মনে মনে পাগল বলে আখ্যায়িত করতে ভুলল না মাহি ইয়াসির। না না, দোষটা তো রিকশাওয়ালারই। ওনার ভাড়া চুক্তি করে নেওয়া উচিত ছিল। আচ্ছা বাদ দিন, আপনি যান, ক্লাস টাইম হয়ে গেছে। মাহি একবার হাত গড়িটা ডেকে নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার কাছে তো এখন খুচরা নেই। আপনি কি একটু দাঁড়াবেন? আমার কাছে 20 টাকা খুচরা নেই। থাক, দিতে হবে না, ক্লাসে যান। না না, তা কি করে হয়? একটু দাঁড়ান, আমি দৌড়ে যাবো আর আসবো। আরে দরকার নেই, আপনি যান। আরে ওকে এখন দরকার নেই, আমি কলেজেই আছি। আপনি পরে কখনোই দেখা হলে দিয়ে দিন। আপনার জন্য আমারও দেরি হচ্ছে। কথা শেষ করে সে হনহনিয়ে হেঁটে চলে যায়। আরে পড়েন কোনো ক্লাসে, সেটা তো বলে যান। ও ভাই, পেছন থেকে কয়েকবার ডেকেও লাভ হয় না। মিহি মনে মনে কয়েকটা গালি সরে উক্ত ব্যক্তির উদ্দেশ্যে সাহায্য করেছে বিদায় এত নরম সুরে কথা বলেছে, নইলে থোড়াই তার ভাব দেখত সে। সাহায্য বললে কি ভুল হবে, কেননা উনি টাকাটা রিকশাওয়ালাকে না দিলে মিহির 20 টাকা বেঁচে যেত। রিকশাওয়ালার সাথে ঝগড়াঝাটি করে ঠিকই টাকাটা বাঁচিয়ে নিতে পারত। যাই হোক, দিয়েছে যখন এখন দিতে তো হবেই। সে খানবাড়ির মেয়ে বলে কথা, একই কলেজে তো, সামনে পেলে তিনি দেবে কোনো এক সময়। খানবিলায় আজ উৎসব মুখর পরিবেশ। সামনে ঈদ। কেবল 2 ঈদের খানবাড়ির সকল সদস্য একত্রিত হয়। সবাই যখন সবার মতো, নিশাদ তখন ভিন্ন খুশিতে মত্ত। কিশোরী বয়সে মনে জায়গা দেওয়ার মানুষটাও যে আজ আসছে বহুদিন বাদে। অবশ্য যখন সে পুরুষটির জন্য হৃদয়ে সুপ্ত অনুভূতি লালন করছিল, তখন সে পুরুষের ঘরে তার প্রিয়তমা স্ত্রী ছিল। পরবর্তীতে সন্তান এলো, তবু মন থেকে সরাতে পারেনি তাকে, আর না পেরেছে কখনো প্রকাশ করতে। এই যে নিষিদ্ধ এক অনুভূতি, প্রকাশ করলে বদনাম বই কিছু জুটত না কপালে। নিশাতের মা গত হয়েছে তার ছেলের বেলায়। এরপর থেকে দাদির কাছে মানুষ হয়। দাদির মৃত্যুর পর অনাদর অবহেলায় কেটে যায় দিনগুলো। রাবান শাহরিয়ার খান বাড়ির বড় পুত্র, বয়স 30 ছাড়িয়ে 31-এর কোঠায় পা রেখেছে। তার একমাত্র মেয়ে মিরান। 3 বছরের মিরান তার বাবার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে এই ছোট্ট মুখটার দিকে তাকিয়ে এতগুলো দিন পাড়ি দিয়ে এসেছে। ঈদের ছুটিতে মেয়েকে নিয়ে ছুটছে খানবাড়ির উদ্দেশ্যে। ঢাকাতে মেয়েকে নিয়ে একাই থাকে। খান গ্রুপের একটি বড় অংশ তার অধীনে, তাই তো এখানে থেকে পরিচালনা করতে হয়। খান গ্রুপের 2টি অংশ, একটি খুলনাতে, অপরটি ঢাকাতে, যেখান থেকে পুরো খান গ্রুপ পরিচালিত হয়। 2 ঈদ ব্যতীত খান বাড়িতে পা পড়ে না তার। সকল কিছু থেকে সরিয়ে নিয়েছে, যেন কোনো আনন্দই এখন আর তাকে ধরা দেয় না। কেবল মা বাবার মুখের হাসিটুকুর জন্যই এত কিছু। সন্ধ্যা হতেই খান বিলার বসার ঘর রমরমা। এ কোল থেকে সে কোল করে মিরান বিরক্ত। তাই তো বাবাকে দেখতেই ঠোঁট উল্টে কেঁদে ওঠে।
মেয়ের কান্না দেখে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে কোল থেকে নেয় মীরান্নানকে, মাথায় পিঠে হাত বুলিয়ে দেয়। কি হয়েছে আমার মায়ের? সবাই শুধু আদর করেছে তোমাকে, শুধু চুমু খেয়েছে বলো বাবাকে। বাবা সবাইকে বকে দেব। বাবা বাবা মা এই তো বাবা সবাইকে বকে দেব। কাঁদে না সোনা। সারা ঘরময় হেঁটে হেঁটে মেয়ের কান্না থামানোর চেষ্টা করে নিশা। দূর থেকে দেখে বাবা মেয়ের এই আদুরে মুহূর্ত, অজান্তেই হাসি ফোটে তার মুখে। কল্পনাতেই আগড়ে ভিন্ন কিছু। এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকলে চলবে, কত কাজ পড়ে আছে। আমি আর তোর চাচি একা কত করব, একটু হাত লাগালে তো পারিস। বড় চাচির কথায় স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবে আছড়ে পড়ে সে। অবুঝের মতো চেয়ে থাকে চাচির দিকে, কেননা তার কানে কিছুই আসেনি। হ্যাবলার মতো হাঁ করে কি দেখছিস, কথা কানে যায়নি। কি হয়েছে চাচি, এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ এখন তো চেঁচানোই হয়ে যাবে বলি আধধামারা মেয়ে হয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরলে চলবে? বাড়িতে এতগুলো মানুষ, কতদিন বাদে এসেছে সবাই, কত কাজ হাতে হাত লাগিয়ে কিছু করলে তো পারিস। সে না হয় হাত লাগালাম, তা তোমারও তো একটা ধাড়ি মেয়ে আছে, তাকেও ডাকো। ও কি বোঝে? ঘরের কাজে কখনো করেছে এসব? তা করবে কেন? বিনা পয়সায় দাসী পেলে কি আর এইসব করা লাগে? আমার হয়েছে মরণ, রাস্তাঘাটে এত গাড়ি চলে, একটা এসে চাপা দিয়ে গেলেই তো বেঁচে যায়। কথা শেষ করে হনহনিয়ে চলে যায় রান্নাঘরে। গাড়ির ক্যান পৃথিবী উল্টে তোকে চাপা দিলেও তুই মরবি না। তোর হলো কই মাছের প্রাণ, মাঝখান দিয়ে গাদি খানিক টাকা নষ্ট হবে। আমি এখানে দরবার খুলে বসিনি যে বসিয়ে বসিয়ে খাওয়াবো। কাজ করে খেতে পারলে খাবি, না হলে নিজের রাস্তায় হাঁটবি। কারো বাপের ঘরে থাকি না, নিজের বাপের দাদার ঘরে থাকি। যদি কারো সহ্য না হয় তবে সে যেন তার বাপের বাড়ির রাস্তা ধরে। 10টা মিনিট বসতে দেখলে হয়। রান্নাঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলে নিষাদ। পাশে ইলমা তরকারির হাঁড়িতে খুন্তি লাড়ছে। এত কিছু হয়ে যাচ্ছে তাতে তার বিশেষ ভাবাবেগ নেই, যেন সে কিছুই শোনেনি। এই নিত্য দিনকার দৃশ্য ইলমার বুঝে আসে না। এই মেয়ে ঠিক কোন মাটির দিয়ে তৈরি, এত মুখ ঝামটা খায়, গালি খায়, তাও দেখা যায় হে হে করে হাসছে, নয়তো পাল্টা জবাব দিচ্ছে। কম সম্বন্ধ তো আনেনি এর বাপ চাচারা, কোনো না কোনো বাহানা ফিরিয়ে দিয়েছে। ইলমা নিশাতের ছোট চাচা শাহেদ খানের স্ত্রী, তাদের একটাই মেয়ে মিহিতা। মিহিতা এবার এসএসসি পরীক্ষার্থী। শাহেদ তার পরিবার নিয়ে খুলনা শহরে ভাড়া বাসায় থাকে। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে এসেছে পৈতৃক ভিটায়। নিশাত নিজের কাজ শেষ করে ঘরে চলে যায়। বারান্দার মেঝেতে বসে পা দৌড়াচ্ছে। অর্থনীতি বিভাগের ছাত্রী হওয়ার কত বড় বড় অঙ্ক নিমিষে মিলিয়ে ফেলছে, অথচ একমাত্র তার জীবনের অঙ্কটাই বারবার মেলাতে ব্যর্থ হচ্ছে। নদীর বুকে ভেসে থাকা মাঝি বিহীন এক নৌকা সে ভেসে চলছে তো চলছে, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। চলার পথে কত ঘাট প্রতিঘাত পেলেও সেগুলো পেরিয়ে আবারও চলছে। না আছে কোনো বিশ্রাম, না তো আছে কোনো গন্তব্য। নিশা আপু কারো ডাকে ভাবনা স্যাদ হয়। মিহি কোমরে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। কি ভ্যাবা করছিস কেন? ভ্যাবা মানে আমি যে আসছি তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ সে তো দেখতেই পারছি, তাই একটু খুশি হয়ে জড়িয়ে টড়িয়ে ধরতেও তো পারো। 2 দিন পর পর এসেই তো হাজিরা দিস, তোকে দেখে আর কি খুশি হব। মাহির মুখ ভার করে নিশাতের পাশে বসে পড়ল। যেদিন বিয়ে করে একেবারে যেন চলে যাব, সেদিন বুঝবে এই মাহিয়া কি ছিল। দাঁত থাকতে দাঁতে মূল্য দিতে শেখো, নয়তো পরে কেঁদেও কুল পাবে না। ঠিকই বলছিস, তুই দাঁতের মতোই গুরুত্বপূর্ণ। তবে পোকা খাওয়া দাঁত এসব রেখে কাহিনী কি বল? মিহি মাথা নিচু করে লজ্জা পাওয়ার ভান করে ঠং না করে যা বলতে এসেছিল বল, না হলে বিদায় হ। আরে এমন করো না। শুনবা তো? জানো আমি না ক্রাশ খেয়েছি। সে রোজই 3 বেলা খাস, এই আর নতুন কি? আর
মজা না, এটা সিরিয়াস কাজ। মনে হয় ভালো টালো। এ চুপ চুপ। তা তোর ওই সিনিয়র ক্রাশ রোশনের কি খবর? ইউসি শেষে কিনা রোশান কার পর্যন্ত আওলা ঝাউলা চুলওয়ালা সিগারেট খোরটা। সি মারাচ্ছ তুমি এখন? দুদিন আগে এসেই তো বললি আপু আমাদের এক সিনিয়র ভাই আছে রোশান, ও নাকি না সেই লাগে একেবারে প্রেমে বোধ হয়ে পড়ছি। রাখো না ওর কথা, শোনো তো ঘটনা কি হয়েছে। তোর না সামনে টেস্ট পরীক্ষা, রাখো তো পরীক্ষা, আগে শোনো। বল না বলতে পারলে তো সারা রাত জ্ঞান জ্ঞান করবি মাহি। নিশাতের কথায় বেঞ্চি কেটে বলতে শুরু করলে তার সিরিয়াস কাজ খাওয়ার ইতিহাস। নিশাত এক হাঁটুতে মাথা ঠেকিয়ে শুনছে সেসব ফ্ল্যাশব্যাক। মাহি ব্যতীত মনে এসে ক্লাসে ঢোকে। ঋতুর পাশে ব্যাগ রেখে চুপচাপ গিয়ে বসে। বান্ধবীর মন খারাপ দেখে ঋতু বলে, মন খারাপ কেন? নাকি মেজাজ খারাপ? দুটোই। কেন? মাই ঋতুকে রাস্তায় ঘটা পুরো ঘটনা খুলে বলে। ঋতু শুনে বলে, কি আর করবি বলে, সব কিছু বালপাকনার কারণেই যেখানে সেখানে লস হয়ে যায়। বাদ দে, দেখা হলে সুদ সমেত দিয়ে দিস, বুঝিয়ে দিবি মিহি কারো ঋণ রাখে না। বান্ধবীর কথায় মাহির মন খুশি হয়ে যায়। ঋতু নতুন উন্মাদে বলতে শুরু করে, তুই তো গত সপ্তাহে আসিস নি, জানিস আমাদের নতুন একজন বায়োলজি টিচার এসেছে। চেহারা সুরত দেখলে তুই হাঁ করে তাকিয়ে থাকবি। আমি তো চোখ সরাতে পারি না। আর তো তুই বলিস কি আমি নাই এর মধ্যে এত কিছু? তুই আর আমি না বেস্ট ফ্রেন্ড? তুই আমাকে রেখে একা একা ক্রাশ খেয়ে নিলি। আরে রাগ করিস না, আমি ক্রাশ খাইনি তো, পেন্ডিংয়ে রেখে দিছি, তুই আসলে একসাথে খাবো। মানে ক্রাশ তাদের কথার মাঝে ক্লাসে টিচার আসে। প্রথম দুই ক্লাস চলে যায় তাদের গল্পে গল্পে। তৃতীয় ক্লাসে আসে সেই নতুন টিচার। ঋতু খুশিয়ে খুশিয়ে দেখায় মিহিকে সামনের ব্যক্তিকে দেখে। মাহি সত্যি হা হয়ে তাকিয়ে আছে, তবে শুধু সৌন্দর্যে মুগ্ধ হয়ে নয়, বরং অন্য কিছু কারণে। এই সেই রাস্তায় দেখা লোকটা যে মিহির হয়ে রিক্সাওয়ালাকে 20 টাকা দিয়ে তাকে উদ্ধার করেছিল। সবাই ইতিমধ্যে বসে গেছে, কেবল মাহি ব্যতীত। সে এক ঘরের মাঝে আছে, সবাই বসে গিয়েছে তো আপনিও বসুন এবার। ঋতু এক টান মেরে বসিয়ে দেয় মাহিকে। হ্যাবলার মতো দাঁড়িয়েছিলি কেন? মাহি এবার উত্তেজিত কণ্ঠে বলে, আরে ভাই এ তো সেই লোকটা, যে লোকটা আমার 20 টাকা দিয়ে দিয়েছিল। উনি এখানে কি করে? বোন থাম, স্যার দেখছে আমাদের। তুই বুঝছিস না উনি কিভাবে স্যার হয়ে? 3 নম্বর বেঞ্চে আপনি উঠে দাঁড়ান। স্যারের কথায় মাহি কণ্ঠ বোধ হয়। আশেপাশে ঘুরে দেখে কাকে বলছে। আপনাকেই বলছে দাঁড়ান। মাহি ধীরে সুস্থে উঠে দাঁড়ায়। যে ভাই, মানে বলুন স্যার। নাম কি? কার? আমার। তো তোমার কাছে কি আমার নাম জানতে চাইবো? স্যার মাহিয়া খান। তো মাহিয়া খান কি এত জরুরি কথা বলছেন যে ক্লাসে স্যার এসেছে সেদিকে মন নেই? মানে স্যার ওই যে 20 টাকা রাস্তায় হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, আর বলতে হবে না, বসুন। এরপর থেকে আমার ক্লাসে পড়া ব্যতীত কোনো কথা হলে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখবো। কথাটা সবার উদ্দেশ্যেই বলা। এবার বই বের করেন। পুরো ক্লাসে মাহির বিভিন্ন বিষয়ে পড়ায়। অন্যদিকে মাহি ও ঋতু পড়া ব্যতীত স্যারের সব খেয়াল করেছে। হাঁটা চলা, হাত নাড়ানো, কথা বলার ধরন, হাসি, সব যেন বইয়ের জীবন্ত কোনো চ্যাপ্টার যা তাদেরকে মুখস্থ করতে বলা হয়েছে। কেবল পড়াটাই তাদের মাথায় এক হাতের ওপর থেকে গিয়েছে। রাতের খাওয়া দাওয়ার শেষে নিশাত ছাদে এসে দাঁড়িয়েছে। হাতের ফোনটা বারবার অন করে দেখছে একটা ফিরতি মেসেজ আসায়। প্রায় অনেকটা সময় কেটে যায়, কোনো উত্তর আসে না। সেও হাল ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে ভাবে কিছু হঠাৎ ভেসে আসে
ছাদের সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ। নিশাতের পেছনে সোজাসুজি এসে দাঁড়ায় কেউ। নিশাত বুঝে যায় ব্যক্তিটিকে। তাকে দেখার খুব একটা আগ্রহ প্রকাশ করে না, বরং নিজ খেয়ালেই ডুবে থাকে। এসব করে কি পাচ্ছিস তুই? শীতল এক কণ্ঠ, মনের শান্তি। এইটুকুতেই কি হবে? মনের শান্তির চেয়ে বড় আর কি বা আছে? কেন পড়ে আছিস এখানে? নিজের জীবনটা গুছিয়ে নিচ্ছিস না কেন? রোজ রোজ গালমন্দ শুনতে ভালো লাগে? সব জেনেও না জানার ভান করে আসো। বয়সের ফারাকটা ভুলে যাস না। বয়সে কি আসে যায় জানিস, কোনো লাভ হবে না, তবুও কোনো আশায় বসে আছিস। তোমরা ব্যবসায়ী মানুষ, লাভ লোকসানের হিসাব তোমরা করো। আমি ভাই সাধারণ একজন মানুষ, যতটুকু পাই তাই নিয়েই খুশি থাকি। তোমাকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি। কে বলেছে বোঝাতে? আমি কি বলেছি কখনো আমার কিছু লাগবে? আমার তো বিনিময়ের দরকার নেই। থাকুক না, তুমি তোমার মতো, আমাকে আমার মতো থাকতে দাও না। তো যা ইচ্ছে তুই তাই কর, আমি আর কিছু বলবো না। নানি সাত ঠিক করে হেসে বলে, যদি আমার ইচ্ছে মতোই সব করতাম তাহলে তুমি এখন ছাদে না আমার বিছানায় থাকতে। হাই, যদি এমন কিছু সত্যি করতে পারতাম। তুই দিন দিন মাথা ছাড়া বেয়াদব হচ্ছিস। অসভ্য কোথাকার, বড় ছোট কিছু দেখছে না, যা মুখে আসছে বলে যাচ্ছে। থাক তুই, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। তোকে বোঝানোর আর একটা পাগলকে বোঝানো সমান কথা। আমি তো পাগলই। সরি উন্মাদ। নিশাতকে একা ছাদে রেখে চলে যায় সে। নিশাত আবারও নিজ ভাবনায় ডুব দেয়। এমনটা তো না হলেও পারত। তার জীবনটাও আর 5টা সাধারণ মানুষের মতো হলে কি ক্ষতি হতো? তারও তো অধিকার আছে একটা স্বাভাবিক জীবন যাপন করার। নিজের মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করে এক পর্যায়ে হেরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে গিয়ে উঠে। দিঘি দিঘি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন। মোমের মতো হৃদয়ের আগুনের মনি যন্ত্রণা, প্রেমের সান্ত্বনা, তবু আশা কি থামে কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে। আর তোমারই নামে প্রেম আমারও হো। প্রেম আমার, প্রেম আমার, এই হে প্রেম আমার। প্রতিটা শব্দ যেন তার হৃদয় ছিঁড়ে আসছে। ধরা গলায় আকুতি ছাদের দরজার পাশে দাঁড়ানোর ব্যক্তিটির হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করছে। তবে সে যে নিরুপায়। তার সাধ্য থাকলে ওই বীর হরিণীর সকল বিরহ মুছে দিত। তার হাত যে খালি, কিছুই করার নেই তার। না পারছে কাঁধে এক হাত রেখে সান্ত্বনা দিতে, আর না পারছে তার দুঃখ ঘুচাতে। সে ছাদের পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে, যেন বিরহীনকে নীরবে সঙ্গ প্রদান করছে। ভোরের আলো ফুটছে, পর্দা ভেদ করে আলো ছড়াচ্ছে ঘরময়। চোখে আলো পড়তেই চোখ মুখ কুঁচকে নেয়। পিট পিট করে সে বোঝার চেষ্টা করে নিজের অবস্থান। হাতটা দেখে বিছানার ওপর ঠোঁটের কোণে খেলে যায় হাসির রেখা। উঠে বসে চোরগুলো হাত খোপা করে নেমে পড়ে বিছানা থেকে। তাড়াহুড়ো করে বেরিয়ে আসে ঘর থেকে। বেলা হয়েছে অনেক, তবে একটু খটকা লাগে। আজ এখনও তার ওপর ঝড় পড়িত হয়নি দেখে। অন্যান্য দিন একটু বেলা হলেই ঘর টোকা দায় হয়ে যায়। সে মনের সংশয় মনে নিয়ে নেমে আসে নিচে। বসার ঘরে সোফায় পুরুষ সদস্যরা করছে বিস্তর আলাপ। আলাপের বিষয় বস্তু সামনে ঈদ, আর তার জন্য কেনাকাটা। বাড়ির সকলে যেখানে 2 ঈদের কাপড় কেনে, সেখানে নিশাত রোজার ঈদের কাপড় কিনতেই অনীহা। অবশ্য সে নিয়ে কারো মাথা ব্যথা নেই বললেই চলে। কেবল চাচারা একটু মোড়ামুড়ি করে এই যা। এবার চোখ যায় কোনার এক সোফায়, যেখানে রাভান শাহরিয়ার মেয়েকে কোলে নিয়ে বসে আছে। বাবা চাচাদের সাথে আলাপ করছে, সাথে মেয়ের সাথে গুনসুটি। ছোট্ট মিরানের ঘুম এখনো কাটেনি। সে বাবার বুকে মাথা ঠেকিয়ে বুকের উপর ছোট ছোট হাতগুলি দিয়ে আঁকিবুকি করছে, আর এটা সেটা বলছে।
মিরান গোলগার চেহারার একটি বাচ্চা চেহারার মাঝে বাবা মায়ের উভয়ের ছাপ আছে, তবে বাবার ছাপটা বেশি পড়েছে। এই যেমন চোখ, ঠোঁট, গায়ের রং মায়ের থেকে কেবল চুল আর নাকটাই পেয়েছে। হাসলে গালের টোল পড়ে গভীরভাবে, যেটা দুজনের কারণ নেই। তবে অবাক করার বিষয়, বাড়িতে কেবল গালে টোল পড়ে নিশাতের, যেটা নিয়ে মাঝে মাঝে নিশাত রাভানকে খোঁচায়। নিশাত আর নিজেকে আটকাতে পারে না, সকলকে অপেক্ষা করে দ্রুত কদমে এগিয়ে যায় বাবা মেয়ের দিকে। রাভান নিশাতকে দেখে ভ্রু কুঁচকে নেয়। নিশাত এসে রিমানের দিকে দুহাত বাড়িয়ে দেয়। মিরান প্রথমে যেতে চায় না, পরে জোরপূর্বক রাভানের কোল থেকে উঠিয়ে নেয়। মিনি শোনো, এই আম্মা আসেন, আস্তে করে বলে যেন আশেপাশে কারো কানে না যায়, কেবল রাভান ব্যতীত। নিশাত মার খাবি কিন্তু, কী সব শেখাচ্ছিস ওকে? নিশাত মুখ ভেঙচি কেটে তাকে নিয়ে বলে, তো মারেন, ভুল কিছু বলছে নাকি? ফুপি তো মায়ের মতোই হয়, তাই না সোনা? কথা শেষ করে মিরানের দুগালে চেপে চুমু খায়। মিরানের এটা একদমই অপছন্দ। সে বাবার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে, বাবা তুমু না পিকপসা, নিশা তোকে দিয়ে যা, তুই চেপে চুপে ঠিকই কাঁদিয়ে ছাড়বি। উফ থামেন তো, কাঁদাবো না, কাঁদলে তোর খবর আছে। রাভানের কথায় খুব একটা পাত্তা দেয় না নিশাত। মিরানের উদ্দেশ্যে বলে, চলো শোনা, আমরা আর একটা ছোট্ট মিনি দেখে আসি। মিনি? ছোট্ট মিনি, চলেন, দেখবেন না? মিরানের চোখ মুখ ঝোলঝোল করে ওঠে। মিরান ঘন ঘন মাথা নেড়ে সায় জানায়। নিশাত মিরানকে নিয়ে বাড়ির সামনে বাগানের দিকে চলে যায়। অন্যদিকে রাভান তাদের একবার দেখে আবারও আলোচনায় মন দেয়। আলোচনার বিষয়বস্তু পাল্টায়। নিশাতের জন্য একটা ছেলে দেখেছি আমি আর শাহেদ। দেখতে শুনতে মাশাআল্লাহ, ছেলে মাহির কলেজেরই শিক্ষক। ভাবছি ওকে এখনই কিছু জানাবো না, আমরা সবাই আগে দেখি, বিস্তারিত খোঁজ খবর নিয়ে তারপর ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ করাবো। রায়হান খান কাকাকে জানিয়েছো? কি বলছে সে? মেজ ভাইকে আমি বলেছি, ভাই বলল তোরা খোঁজ খবর নিয়ে দেখ আগে। ছেলের বাবার সাথেও দেখা করিয়েছি বড় ভাইজানের। তুই দুটো ছেলে বা ছেলের বাবা কাউকেই দেখিসনি। যদি গরুর হাতে যাওয়ার দিন তাদেরকেও আসতে বলি, একসাথে গরু কেনাটাও হবে আর তোর ছেলে দেখাও হয়ে যাবে। যেহেতু তুই বাড়ির বড় ছেলে, তোর মতটা সবার আগে নেওয়া দরকার। রাভানের উদ্দেশ্যে কথাগুলো বলে শাহেদ। ছোট চাচার কথার বিপরীতে রাভান বলে, আমাদের মতামত তো পরের বিষয় কাকা, যার বিয়ে দিবে তার মনটাই তো আসল। কম ছেলে তো দেখলে না, কোনোটাই তো তার মন মতো হয় না। হ্যাঁ সে তো আছেই, তবে আগে আমরা সবাই আগে দেখি, আমাদের পছন্দ হলে না হয় ওকে জানাবো। তো কি বলো বড় ভাইজান? আসতে বলবো তাদের? বল, তখন তো নাসিরও চলে আসবে, একবারে সকলের সাথে দেখাটা হয়ে যাবে। এ পর্যায়ে এসে আলোচনার সমাপ্তি ঘটে। রাভান মেয়ের খোঁজে বাগানের দিকে যায়। বাগানে পাতানো দোলনায় নিশাত বসে, তার পাশে ছোট্ট মিরান, কোলে ধবধবে সাদা একটা বিড়াল ছানা, নাম নিরু। নিরুকে প্রথমে ধরতে ভয় পেলেও এখন রীতিমতো চটকাতে শুরু করেছে। এটা নিশাতের বিড়াল ছানা। কিছুদিন আগে ভার্সিটি থেকে ফেরার পথে রাস্তায় পেয়েছিল, লুকিয়ে বাড়ি নিয়ে ঢুকে সোজা তার ঘরের বাথরুমে চলে যায়। শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘরে আটকে রাখে, বড় চাষির চোখে যেন না পড়ে। অবশ্য সন্ধ্যার মধ্যেই সে দেখে নিয়েছিল। এ নিয়ে কম তর্কাতর্কি হয়নি। নিশা তো দমে যায়নি। সন্তান তুল্য বিড়াল ছানার জন্য মা হয়ে পুরো সময়টা লড়ে গেছে। এক পর্যায়ে শরীফা বেগম হার মেনে নেয়। মেয়ের কোলে বিড়াল ছানা দেখে রাভানের চোখ মুখ কুঁচকে আসে। কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে মিরান আর তার সাথে থাকা পিচ্ছু মেয়েটাকে, যে কিনা দিনরাত এক করে জ্বালায় তাকে। তাকে তো জ্বালায়, সাথে এখন মেয়েটাকেও ছাড়ে না। ধীর পায়ে এগিয়ে যায় তাদের কাছে। নিশাত একবার তার দিকে তাকায়, পরপরই চোখ নামিয়ে নেয়। একটু সরে জায়গা করে দিয়ে বলে, দাঁড়িয়ে আছো কেন, বসো। মিরান বাবার দিকে চেয়ে এক গাল হেসে বলে, বাবা, মিনি
আম্মু, মিনি পচা, রেখে দাও মিনিকে, তোমাকে কামড়ে দেবে। দুহাতে নিরুকে কোলের মধ্যে চেপে ধরে প্রতিবাদ করে বলে, নো মিনি, ভালো বাবা পচা। রাভান বিরক্তির দৃষ্টিতে নিক্ষেপ করে নিশাতের দিকে। নিশাত আর চোখে চেয়ে মিটিমিটি হাসছে। রাভান মিরানের সামনে হাঁটু গিরে বসে নিরুকে সারিয়ে নিতে চায়। মিরান নিরুকে চেপে ধরে রাখে। চোখ ছলছল করে উঠেছে তার। রাভান দীর্ঘশ্বাস ছেড়ে নিশাতের দিকে তাকিয়ে বলে, কি করছিস এটা? এখন সারাদিন এটা নিয়ে চটকাবে? লোম পেটে গেলে পেট খারাপ করবে, বুঝিস না তুই? কি করেছি আমি? ভাইয়ের প্রতি বোনের টান বলে এটাকে তুমি বুঝছো না? আমি সিরিয়াস নিশাত। তো আমি কি মজা করছি নাকি? নিশাত, বলো শুনছি। তো রাভান পারে না মেয়েটাকে চড়িয়ে গাল লাল করে দিতে। কোথাও একটা এসে আটকে যায়। একা জ্বালিয়ে শান্তি হচ্ছিল না, তাই আর একা ধরে আনছিস? নিশাত একটু লাজুক ভাব নিয়ে বলে, যা কি সব বলো। আমি ধরে আনবো কিভাবে? ও তো আমার আর তোমার বাচ্চা, আমাদের ভালোবাসার ফসল। ওর নামটাও রেখেছি আমাদের নামের সাথে মিল করে, নিরু। আমার ন আর তোমার র। আমার এত দৌড়নিন আসেনি যে একটা বিড়ালের বাচ্চা জন্ম দেব। ওটা তোর বাদরামির ফসল। নিশাত এক হাত এনে রাখে রাভানের কান ও গলার মাঝ বরাবর। হালকা হাত নাড়িয়ে শুয়ে দেয় সেথায়। রাভান চমকে যায়, এক হাতে চেপে ধরে নিশাতের হাত ছটকা মেরে সরিয়ে দেয়। পাগল হয়েছিস তুই? বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে। একা পেলে তো ছাড়িস না, এখন মেয়েটাকেও চোখে পড়ছে না? রাভানের কথার ধরনে নিশাত তার হাসি চেপে রাখতে পারে না, শব্দ করে হেসে ফেলে। মিরান অবশ নেত্রে তাকিয়ে পড়ে তার দিকে। নিশাত নিজেকে সামলে নিয়ে বলে, এমনভাবে বলছো যে তোমার ইজ্জত মেরে দিয়েছি, ওটাও বাকি রাখছিস শুধু। তোর আশেপাশে থাকলেও ভয় লাগে এখন। তোকে বিশ্বাস নাই, কখন কি করে বসিস। নিশাত ভাবলেশীন দৃষ্টিতে রাভানের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কি বিশ্বাস করবা? আমি নিজেই তো নিজেকে বিশ্বাস করতে পারছি না। কবে না জানি সত্যি কিছু করে বসি। রাভান রাগ মিশ্রিত দৃষ্টিতে তাকায় তার দিকে। নিরুকে মিরানের কোল থেকে জোরপূর্বক নামিয়ে দিয়ে টেনে কোলে উঠিয়ে নেয়। যেতে যেতে পিছন ঘুরে বলে, নিজের সীমার মধ্যে থাক। কবে কান পিঠ গরম করে দেব তখন বুঝবি। ভালো ভালো কথা বলছি বলে মাথায় উঠে যাচ্ছিস। রাভান কথা শেষ করে হাঁটা দেয় তার কথার পিঠে। নিশাত বলে, তুমি তো উঠিয়েছো কখনো মাথায়, আবার আজকাল তো কোলেও উঠাচ্ছ। খারাপ না, ভালোই লেগেছিল কাল রাতে। মাথায় যেমন তুলতে পারি তেমন মাথা থেকে নামিয়ে আসানও মারতে পারবো। আমার থেকে যত দূরে থাকবি ততই তোর জন্য ভালো, না হলে আমি দূরত্ব বাড়ালে কেঁদেও কুল পাবি না। রাভান আর কথা বাড়ায় না, মেয়েকে নিয়ে গটগট করে হেঁটে বাড়ির ভেতরে চলে যায়। নিশাত তার যাওয়ার পানে তাকিয়ে রয়, হাঁটু মুড়ে তাতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলে, এ জীবনে তোমার প্রতি ক্লান্তিটা বোধ হয় আর আসবে না। রাভান শাহরিয়ার দাদাবাড়ির থেকেই কলেজে যাতায়াত করতে হচ্ছে মাহিয়ার। বাড়ির গাড়িতে করেই বাবার সাথে কলেজে এসেছে সে। অন্যদিনের তুলনায় কলেজে আসার আগ্রহটা একটু বেশি ছিল। সকাল সকাল উঠে পরিপাটি হয়ে ব্যাগ কাঁধে নামে খাবার খেতে। ইলমা মেয়েকে দেখে অবাকই হন। যে মেয়েকে ধরে বেঁধে রোজ কলেজে পাঠাতে হয় সে আজ কোনো কথা ছাড়াই রেডি হয়ে কলেজ যাচ্ছে। কাল আবার রাত জেগে পড়েছেও। যাকগে, এতে তারই ভালো হলো। কোনো মতে নাকে মুখে খেয়ে ছোট কলেজের উদ্দেশ্যে বাগানে বসে থাকা নিশাত তাকে পিছু ডাকলে সে তারা দেখিয়ে চলে যায়। আর সে এসেছে সবার আগে, প্রথম বেঞ্চটা দখল করে নিয়েছে, পাশে ঋতুর জন্য জায়গাও রেখেছে। আজ আর কাল ক্লাস আছে, কেবল পরশু থেকে ঈদের ছুটি, তাই কোনো মতেই দুদিন মিস দেওয়া যাবে না। এরপর একে একে ছাত্রছাত্রীরা আসে, ঋতুও আসে। 2 ক্লাস পরেই আসে কাঙ্ক্ষিত ক্লাসটি, মাহিদ ইয়াসির। ক্লাসে প্রবেশ করতেই সকল ছাত্রছাত্রীরা
দাঁড়িয়ে সম্মান জানায় সবাইকে, বসতে বলে। পূর্বের পড়া জিজ্ঞেস করে একে একে। বার কয়েক দৃষ্টি ঘুরিয়ে সামনের বেঞ্চে তাকায়। মাহিয়া উসখুস করে, আপনি কি কিছু বলতে চান? মাহিয়া হকচকিয়ে যায়। দ্রুত উঠে দাঁড়িয়ে বলে, না না স্যার। ওকে ক্লাস শেষ হয়ে যায়। মাহিদ ক্লাস থেকে বের হওয়ার সময় মাহিয়ার উদ্দেশ্যে বলে, ব্রেক টাইমে আমার সাথে দেখা করবেন। মাহিয়া ঘন মাথা নেড়ে সায় জানায়। এরপরে আরও একটা ক্লাস হয়। এরপরে তাদের ক্লাস নেই, তাই মাহিয়া ব্যাগ তুলে নিয়ে ঋতুর হাত ধরে বেরিয়ে আসে, যে একদম বদলামি করবি না, আন্তরিকতার সাথে টাকাটা দিবি স্যার, যদি কিছু বলে শুনে এরপর বেরিয়ে আসবি, বুঝছিস? মাহির ওপর নিজ মাথা নাড়ে। মানে সে বুঝেছে। ঋতুকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে বুকে সাহস সঞ্চার করে দরজা ঠেলে মাথাটা কোনো রকম ঢুকিয়ে বলে, স্যার আসবো। মাহিদ ল্যাপটপে কিছু একটা করছে, মাথা নিচু রেখেই বলে, আসুন। মাহিয়া ভেতরে প্রবেশ করে টেবিলের সামনে কাছুমাছু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। অনেকটা সময় পর, কিছু কি বলতে চান? ক্লাসেও উসখুস করছেন? জি মানে স্যার, এটা দেওয়ার জন্য আর কি। একটা সুন্দর খাম দু হাতে ধরে বিনয়ী ভঙ্গিতে এগিয়ে দেয় মাহিদের দিকে। কি আছে এতে? আপনি দেখেন স্যার, আপনি খুলুন। আমার সামনে মাহিয়া পড়েছে বিপদে। এখন যদি তার সামনে বসে খুলি, তবে স্যার কখনোই এটা নেবে না। কি হলো, খুলুন, দেখান কি আছে ভেতরে। সে স্কার্ফের এক কোণা দিয়ে মুখ মুছে খামটা টেবিলে রেখে একবার তাকায় মাহিদের দিকে। সে এখনও নিজের কাজ করে যাচ্ছে। মাহিরা এদিক ওদিক তাকিয়ে এক ছুট দরজায় পার করে বলে, স্যার আপনি খুলে দেখে নিন। মাহিদ হা করে তাই চেয়ে আছে দরজার দিকে। কি হলো? তার মাথার উপর দিয়ে গেল। পাগলের মতো দৌড়াটা দিল কেন? মেয়েটার মাথায় আসলেই সমস্যা রয়েছে। সে অত শত না ভেবে খামটা হাতে তুলে নেয়। হাতে বানানো একটা খাম, তার ওপর কাগজ দিয়ে বানানো একটা ছোট্ট প্রজাপতি। খামটা একবার ড্রয়ারে রাখতে গিয়ে কি মনে করে আবার হাতে নিয়ে খুলে ভিতরে জিনিসগুলো বের করে। একটা বড় সাইজের চকলেট, সাথে কসকসে 20 টাকার একটা নেট রিবন দিয়ে বাঁধা, তার ভেতরে 5 টাকার আরও একটা নোট। মাহিদের ঠোঁটে খেলে যায় হাসির রেখা। 20 টাকা ফেরত দেওয়ার জন্য কত আয়োজন। আরও একটা জিনিস পায় ভেতরে, একটা ভাঁজ করা কাগজ। সম্মানিত স্যার, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সেদিন রাস্তায় টাকাটা দিয়ে অনেক উপকার করেছেন। কতদিন দিতে চেয়েছিলাম, তবে ছুটির পর আপনাকে পাইনি। 2 দিন দেরি হওয়ার 5 টাকা বাড়িয়ে দিয়েছি, সাথে ছোট একটা গিফট। অতএব অনুগ্রহ করে এগুলো গ্রহণ বা দিত রাখবেন। আবারও জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এটি আপনার একান্ত ব্যক্তিগত ছাত্রী মাহিয়া খান, একাদশ শ্রেণী, রোল 42। মাহিদ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এটাকে চিঠি বলবে নাকি দরখাস্ত। পুনরায় আরও একবার জিনিসগুলোর দিকে চোখ বুলিয়ে সব আবার পূর্বের ন্যায় গুছিয়ে তার ব্যাগে রাখে। ঠোঁটের কোণে খেলে যায় হাসির রেখা। নিশাদ আজ একটু ছোট মাছ ভাজি করত। রাভান ছোট মাছ খেতে অনেক পছন্দ করে। একটু করে দিস তো? আচ্ছা চাচি, করে দেব। আর কিছু করা লাগবে? হ্যাঁ, আর একটু মুরগির মাংসটা ঝাল ঝাল করে রাঁধিস তো, সাথে একটা ভাজি করিস। আমিও করতাম, কিন্তু রাবান একটু বেরিয়েছে, তাই মিরানকে রাখতে হবে। আচ্ছা সমস্যা নেই, তুমি যাও, আমি করে নেব। শরীফা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে নিশাত মুখ ভেংসি কেটে বিড়বিড় করে বলে, শুধুমাত্র সুযোগটা হাতছাড়া করতেই চাইনি বলেই তোমার কথা মেনে নিয়েছি চাচি, না হলে রান্না আমি করতাম। এসেছে রাবান, কোথাও বেরিয়েছে। মিরানকে দেখতে হবে। যত সব নাটক, বুঝি না নাকি আমি তোমার ভাওতাবাজি। নিশাত রান্নার কাজে মন দেয়। আজ সে মন মস্তিষ্ক সব লাগিয়ে রান্না করছে। ভালো না লাগে যাবে কোথাও। নিশাতের বোঝে আসে না, অমন একটা নাগিন মার্কা মহিলার পেট থেকে রাভান শারিয়ারের মতো একটা ছেলে কীভাবে বের হলো। অবশ্য ওটাও কম বাদ না। মিনমিনিয়ে শয়তান, একেবারে শয়তান হোক আর যাই হোক, তার বজ্জাত মনটা তো
গিয়ে ওই লোকের কাছে পিছলে পড়ে। দুপুরে খাওয়ার টেবিলে নিশাত সবার থেকে রান্নার বেশ প্রশংসা পায়, তবে যার থেকে প্রশংসা পেতে এত কিছু করা সে বান্দা এক মনে খেয়ে যাচ্ছে। অবশ্য মুখে না বললেও তার খাওয়ার ধরনে বোঝাই যাচ্ছে তার ভালো লেগেছে। রাতে খাওয়া দাওয়ার শেষ মিরান গুটি পায়ে আসে নিশাতের ঘরে। নিশাত তখন পড়ায় ব্যস্ত। টেবিলের কাছে এসে দাঁড়ায় মিরান। নিশাতের জামার এক কোণা টেনে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। নিশাত মিরানের দিকে চেয়ে তার দুগাল টেনে হেসে বলে, আম্মা এখানে। পিপি, মিনি কই? মিরান বাবু কি মিনিকে কোলে নিবে? মিরান উপর নিচ মাথা নাড়ে, মানে সে নিতে চায়, কিন্তু বাবা তো বকা দিবে। বাবা নাই, তাই এই জন্যই আপনি চুপি চুপি চলে এসেছেন। নিশাত মিরানকে কোলে তুলে নিয়ে যায় ড্রেসিং টেবিলের কাছে। সেখানে একটা তাকের মধ্যে নীরব ঘুমিয়ে আছে। মিরান দেখে বলে, মিনি ঘুমায়? জি সোনা, মিনি ঘুমায়। তুমি বিছানায় বসো, আমি মিনিকে তোমার করে দিচ্ছি। নিশান মিরানকে বিছানায় নামিয়ে বসিয়ে দেয়। নীরুকে আস্তে করে তুলে মিরানের কোলে বসিয়ে দেয়। নীরু প্রথমে একটু নড়ে চলে উঠলেও আরাম পেয়ে আবার ঘুমিয়ে যায়। মিরান তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নিশাত বই এনে তার একপাশে বসে পড়ে। অন্যদিকে রাবান মেয়েকে অনেকক্ষণ না দেখতে পেয়ে নিচে আসে। শরীফা বেগমকে দেখে বলে, আম্মু মিরানকে দেখেছো? ও তো এসেছিল আমার কাছে। কি মিনি বিবি? খুঁজতে খুঁজতে ওপরে চলে গেল আবার। আমি তো ভাবলাম তোর কাছে গেছে, না আসেনি আমার কাছে। আচ্ছা, আমি দেখছি রাবান মেয়ের গন্তব্য বুঝে যায়, তাই তো সোজা চলে যায় নির্দিষ্ট কক্ষের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে থমকে যায়। নিশাত আজ শোয়া হয়ে বই পড়ছে। অন্যদিকে মিরান তার বুকের কাছে হেলান দিয়ে ঘুমিয়ে আছে কোলে সেই বিড়াল ছানা। দরজার কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে থাকায় রাবানকে দেখে চওড়া হাসি দেয়। আরে সাবান শাহরিয়ার যে, আসল বাচ্চাদের পাশ থেকে শুয়ে পড়ুন, চাইলে এই পাশেও শুতে পারেন। বেয়াদব, তুই আবার ওর কাছে বিড়াল দিছিস? কিছু হবে না, আমি ওকে শ্যাম্পু দিয়ে গোসল করাই নিয়মিত, একদম পরিষ্কার। হুঁ, ওকে তুলে দিয়ে যা, এসে নিয়ে যাও। তুই দিয়ে যা। নিশাত বিপরীতে কিছু বলে না। রাবানও চুপ করে দাঁড়িয়ে থাকে দরজার কাছে। বেশ কিছু সময়ের নীরবতা। ভালোবাসা পোড়ায় কেন এত? কেউ না চাইতেও পেয়ে যায়, আবার কেউ জায়নামাজে কপাল ঠুকেও পায় না। রাবান ধীর পায়ে ঘরে ঢুকে বিছানার দিকে এগিয়ে যায়, উদ্দেশ্য মিরানকে নেওয়া। নিশাত বিছানা ছেড়ে নেমে আসে। তাকে দেখে রাবান বলে, কারণ আমরা ভুল মানুষের প্রতি আকৃষ্ট হই। নিশাত একদম রাবানের কাছাকাছি গিয়ে দাঁড়ায়, দূরত্ব কেবল কয়েক ইঞ্চির। রাবান তাকে দেখেও পিছপা হয় না। নিশাত এতে একটু সাহস পেল বোধ হয়। রাবানের দুহাত তুলে নিজের গায়ে এলে চেয়ে ধরে চুমু খায় হাতে। নিশাত দরজা খোলায় কেউ এসে পড়বে। আসুক, দেখুক। গল্পের মতো যদি কট ম্যারেজ হয়ে যায়, ওসব গল্প নাটকেরই হয়, বাস্তবে খালি বদনাম হয়, চৈত্রে কলঙ্ক লেপন হয়। যার সিংহভাগ পড়ে মেয়েদের ঘাড়ে। কলঙ্ক নাম যদি হয় রাবান শাহরিয়ার, তবে আমি তার সারা অঙ্গে মাখতে প্রস্তুত। রাবানের কী হলো কে জানে। সে নিশাতের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, কেন দুর্বল করতে চাইছিস? ছেড়ে দে না আমাকে, আর অপরাধ বোধে ডুবিয়ে মারিস না। নিশাতের চোখ ভর্তি পানি গড়িয়েছে। ও কয়েক ফোঁটা রাবানের হাত জোড়া তার কোমরে উঠিয়ে এনে বলে, আমি কেন তোমাকে পাই না? কারণ আমি কখনোই তোর ছিলাম না। মিথ্যা কেন বলছো? তোমার চোখ তো ভিন্ন কথা বলে। রাবান জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নেয় বিছানা থেকে। ঘুমন্ত মিরানকে তুলে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। শেষ মুহূর্তে এসে বলে, সেটা তোর জন্য সান্ত্বনা মাত্র। গল্প অসময়ের আবেশ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বল। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।